ছুটির ঘন্টার মিষ্টি আওয়াজটা কানে আসতেই হলিক্রস কলেজের ক্লাসরুমগুলো যেন প্রাণ ফিরে পেল। করিডোর দিয়ে ঝাঁকে ঝাঁকে ছাত্রীরা বেরিয়ে আসছে, দূর থেকে দেখলে মনে হয় এক ঝাঁক মৌমাছি গুনগুন করতে করতে ডানা মেলেছে আপন গন্তব্যে। তাদের মাঝে হেঁটে চলেছে চার বান্ধবী, সেজুতি, দিনা, মীরা আর অবনী ওরফে তিনা। হালকা বাতাস এসে ছুঁয়ে যাচ্ছে তাদের মুখের অবিন্যস্ত চুলগুলোকে। কয়েক ঘন্টা আগেই ঘটে যাওয়া একটা বড় ঝড় সামলে এসেও তাদের হাসি মুখ আর খুনছুটি কোনো কমতি নেই। হঠাৎ হাঁটার গতি কিছুটা কমিয়ে দিনা কপালে হালকা টোকা দিয়ে বলে উঠল, কিরে মৌ, তুই তো আমাদের একদম মেরেই ফেলেছিলি। আজ ওই গুন্ডাগুলো যখন তোকে ধরে নিয়ে গেল, আমাদের বুকটা ভয়ে কেঁপে উঠেছিল। অথচ তুই তুই ওদিকে তোর ওই রাশভারী নেতা সাহেবের সাথে বসে দিব্যি গল্প করছিস। বাহ বান্ধবী বাহ, তোর এত অধপতন! সে যদি ওরফে মৌ অমনি ঠোঁট উল্টে দুহাত নেড়ে প্রতিবাদ করে উঠল, গল্প না ছাই দিনা, তোরা যা ভাবছিস তা একদমই নয়। উনি কোনো সাধারণ মানুষ নন, জ্বলন্ত এক আগ্নেয়গিরি। ভাগ্যিস এবার ওনার হাতের চড় খাওয়াটা থেকে বেঁচে গেছি, এটাই অনেক। বাপরে বাপ, যে বদমেজাজি নেতা! আর একটু হলে তো মনে হচ্ছিল আমায় কাঁচায় চিবিয়ে খেয়ে ফেলবেন। কথাটা বলেই মৌ একটু থামলো। তার চোখের মণি দুটো যেন মুহূর্তের জন্য হারিয়ে গেল অন্য কোনো ভাবনায়। একটু নরম গলায় আবার বলল, আসলে তিনি যেমন ওখানে আমায় আশা করেননি, আমিও ভাবিনি উনি হুট করে চলে আসবেন। কিন্তু যত যাই হোক, আজ ওনার জন্যই ওই খারাপ লোকগুলোর হাত থেকে রক্ষা পেয়েছি। কিন্তু উনি কিন্তু সবসময় সময় না আসলে যে আজ আমার কি হতো? পাশ থেকে মীরা সেঁদুতির কাঁধে হাত রেখে আলতো করে আলতো করে হাত রাখলো। পরম মমতায় বলল, "সত্যি মৌ, তোর উনার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। নেতা সাহেব তোকে যতই শাসন করুক, যতই কড়া কথা বলুক না কেন, দিন শেষে কিন্তু তুই তার ভালো তিনি তার ভালোটাই চায়। উনার ওই রাগটার আড়ালে ভীষণ যত্ন লুকিয়ে থাকে।" বন্ধুর কথায় সেজুতির ঠোঁটের কোণে একটা চেনা মিষ্টি হাসি ফুটে উঠল। সে মাথা নেড়ে সায় দিয়ে বলল, "হুম, জানি। এজন্যই তো মানুষটাকে এত পছন্দ করি।" নিজের চেনা ভুবনে গল্প করতে করতে ওরা চারজন কলেজের বড় গেটটা পেরিয়ে মূল রাস্তায় চলে এলো। ছুটির পরের চেনাটা দৃশ্যটা আজ যেন আরো বেশি রঙিন লাগছে। চারপাশ জুড়ে কলেজ ছাত্রীদের কোলাহল, রিক্সার টুংটাং শব্দ। কেউ প্রিয় বন্ধুর হাত ধরে হাসতে হাসতে হেঁটে যাচ্ছে, আবার কেউ একা একাই সুর মিলাচ্ছে মনে মনে। হাঁটতে হাঁটতে তারা যখন ফুটপাতের ধারে খানিকটা এগিয়ে গেল, তখন রাস্তার ওপাশে একটা কৃষ্ণচূড়া গাছের ছোঁয়ায় নটরডেম কলেজের ইউনিফর্ম পরা দুজন ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখলো। ক্রিম রঙের শার্ট আর লোগো পরা ছেলে দুটির চোখে মুখে একরাশ চপলতা। কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে থেকে ছেলে দুটোর চেহারা আর গড়ন একে অপরের চেয়ে একদম আলাদা। একজন বেশ গোলগাল ফর্সা আর পুষ্টু নাম তার রাহাত, অন্যজন আসিফ, লম্বা ছিপছিপে গড়ন আর গায়ের রংটা একটু চাপা, কিন্তু চোখ-মুখ একটু ধারালো ভাব। মেয়েদের দলটি দেখেই ছেলে দুজন চওড়া হাসি দিয়ে রাস্তা পার হয়ে এগিয়ে এলো। তাদের দুজনকে হাতে কয়েকটা বই, অন্যজন পকেটে দিয়ে বেশ স্টাইলিশ ভঙ্গিতে এসে দাঁড়ালো ঠিক সামনে। চুলগুলো একটু ঠিক করে ১ম এ ছেলেটি অর্থাৎ রাহাত বেশ রসিকতার সুরে বলে উঠল, "হাই গাইস, হাউ আর ইউ অল?" এই তপ্ত রোদে আপনাদের দেখে মনে হলো হঠাৎ এক ঝাঁক স্নিগ্ধ আলো নেমে এলো রাস্তায়। পুরো ২৫ মিনিট ধরে এই রোদে পুড়ে অপেক্ষা করছিলাম। দ্বিতীয় ছেলেটি মানে আসিফ প্রয়োজনের কাঁধ চাপড়ে হেসে বলল, "আরে রাখ তোর ইংরেজি। সহজ বাংলায় বল। আজকে এই সুন্দর দুপুরে আপনাদের মতো ৪ জন রূপসীকে একসাথে দেখে আমাদের দিনটাই ধন্য হয়ে গেল। তা এত হাসাহাসি কি নিয়ে হচ্ছিল শুনি? আমাদেরকেও একটু ভাগ দেওয়া যায় না?" দিনা আর মীরা চোখ মটকে একে অপরের দিকে তাকালো। সে যদি কৃত্রিম রাগ দেখে বলল, "আমাদের নটোডেমিয়াদের এই এক সুযোগ পেলেই একদম কবি হয়ে যাওয়া। তা কবি সাহেবরা ছুটির পর বাড়ি না গিয়ে এখানে গাছের নিচে কি করা হচ্ছিল?" ছেলেটি বুকে হাত দিয়ে নাটকীয় ভঙ্গিতে বলল, "আরে মৌ, হৃদয়ের খোঁজ নিতে কি আর ঘড়ির কাঁটা দেখতে হয়? আমরা তো জাস্ট অপেক্ষা করছিলাম কখন হলিক্রসের গেটটা খুলবে আর আকাশ থেকে ৪ টা তারা একসাথে মাটিতে নেমে আসবে।" এই কথায় ৪ বান্ধবী একসাথে খিলখিল করে হেসে উঠল। ৪ টা মোটা ছেলেটি অর্থাৎ রাহাত হাতের বইগুলো একটু সামলে নিয়ে বেশ উৎসাহের সাথে বলল, "চল গাইস, এই রোদের মধ্যে দাঁড়িয়ে না থেকে ওই গাছের
ছায়াটায় গিয়ে বসা যাক। ঠান্ডা মাথায় জমিয়ে একটা আড্ডা দেওয়া যাবে। সবাই যেই না গাছের ছায়ার দিকে পা বাড়াতে যাবে, অমনি সেজুতি পেছন থেকে দিনার হাতটা খপ করে টেনে ধরল। আচমকা টানে দিনা থমকে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে তাকালো। "কি সেতুতি? কি হয়েছে সেতুতি? এভাবে টানছিস কেন? চল।" সেতুতি শুকনো ঢোক গিলল। তার ফর্সা মুখটা ভয়ে কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। চারপাশে ভিড়ের মধ্যে সে যেন কাউকে খুঁজে পেল। তারপর ফিসফিস করে বলল, "ভাইয়া, ভাইয়া আমাকে ডাইরেক্ট বলে দিয়েছে কোনো ছেলে বন্ধুর সাথে যেন আড্ডা না দেই। উনার কথা অবাধ্য হলে এবার আমার মেরেই ফেলবে রে।" দিনা চরম বিরক্তি হয়ে হাতটা ছাড়িয়ে নিল। "এসব কি বলছিস মৌ? আসিফ আর রাহাত তো আমাদের সেই স্কুল লাইফের ফ্রেন্ড। আমরা তো প্রায় একই সাথে আড্ডা দেই, ঘুরি। তাহলে আজ হঠাৎ সমস্যাটা কোথায়?" সে যদি ভয় আবার ঢোক গিলে ব্যাকুল গলায় বলল, "দেখ দিনা, আর গদাই লস্করি চাল দোহাই তোদের। বিষয়টা একটু বোঝার চেষ্টা কর না। ভাইয়া যদি কোনোভাবে দেখে ফেলে তবে আজ আমার আর রক্ষে নেই। উনি জাস্ট রিলিজ করবেন আমাকে। আর তার মুখে ওভাবে লস্কর সম্বোধন শুনে মোটা ছেলেটা মানে রাহাত এতক্ষণ পর বেশ প্রতিবাদী স্বরে বলে উঠল, "হুয়াই? আমি লস্কর? একটু মোটা বলে তুই আমাকে যা খুশি তাই ডাকতে পারিস নাকি মৌ? ভালোভাবে নাম ধরে ডাকবি রাহাত।" দিন অমনি কোমরে হাত দিয়ে দিনা কোমরে হাত দিয়ে চোখ কপালে তুলে চড়া গলায় বলল, "লস্করকে লস্কর ডাকবে না তো কি ডাকবে শুনি? যত সব ঢং আবুলের নাতি কোথাকার।" রাহাত অপমানের মুখটা গোমড় করে তার পাশে থাকা আসিফের দিকে তাকালো। কনুই দিয়ে গুঁতো মেরে বলল, "ভাই টারজান, তুই কিছু একটা বল এদের। দেখছিস না কিভাবে বডি শেমিং করছে?" আসিফ হালকা রেগে গিয়ে অমনি রাহাতের মাথায় একটা গাঁট্টা মারল। "শালা, তুই নিজে তো মানুষের নাম ঠিক রাখিস না। তুই আমাকে টারজান ডাকিস কেন রে? আগে নিজের চরকায় তেল দে। এরপর অন্য ওকালতি করতে আসিস।" বন্ধুদের এই খুনসুটি আর চেঁচামেচিতে রাস্তার মানুষজন তাকাচ্ছিল পরিস্থিতি সামাল দিতে। মীরা মাঝখানে এসে হাত তুলে সবাইকে থামিয়ে দিল। একটু নরম গলায় বলল, "আচ্ছা শোন রাহাত, আসিফ, আজ তাহলে আমরা চলেই যাই রে। অলরেডি অনেক লেট হয়ে গেছে। বাসায় গিয়ে ফ্রেশ হতে হবে। অনেক ক্ষুধা লেগেছে।" সে যদিও সাথে মাথা নেড়ে মীরার কথায় সায় দিল। "হ্যাঁ, হ্যাঁ। আজকে আজ প্লিজ তোরা কিছু মনে করিস না। আমরা অন্যদিন আড্ডা দেব।" দিনা চারপাশটা দেখে আর কোনো উপায় না পেয়ে শেষমেশ রাজি হয়ে গেল। সত্যি বেশি দেরি করে হোস্টেলে ফিরলে দারোয়ান চাচার জেরার মুখোমুখি হতে হবে। সে জেরা সামলানোর মতো মানসিক প্রস্তুতি আজ তার মোটেও নেই। ৪ বান্ধবী তাদের স্কুল জীবনের বন্ধুদের বিদায় জানিয়ে দ্রুত পা চালালো বাড়ির উদ্দেশ্যে। পেছনে পড়ে রইল একজোড়া বন্ধুর খুনসুটি আর কৃষ্ণচূড়া গাছের সেই চেনা মায়াবী ছায়া। নির্বাচনের হাওয়া লেগেছে শহরের বুকে। চারিদিকে তাই সাজ বর। কিন্তু এই ডামাডোলের মাঝে যার এক পলক বিশ্রামের ফুসরত নেই, তিনি হলেন তরুণ ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব সুধীর মির্জা। সে যদিকে কলেজে সাবধানে নামিয়ে দিয়ে সুধীর সোজা চলে এসেছিল তার মূল পার্টি অফিসে। এবারের নির্বাচনটা অন্যবারের মতো সহজ নয়। বিপক্ষ দলের চারপাশ থেকে নানা রকম গোলমাল আর ষড়যন্ত্র পাকানোর চেষ্টা করেছে। তাই দলের প্রতিটি কর্মীকে শান্ত রেখে শক্ত হাতে হাল ধরে রেখেছে সুধীর নিজে। এই মুহূর্তে পার্টি অফিসের বিশাল হল রুমে সে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মিটিংয়ে ব্যস্ত। রাজনীতির এই জটিল দাবার ছাঁকে সুধীর মির্জা শুধু একজন দক্ষ খেলোয়াড়ই নন, বরং তার ব্যক্তিত্ব আর রাজকীয় অবয়ব যেকোনো সাধারণ মানুষকেও এক পলকে মুগ্ধ করে দেয়। সুধীর মির্জা এক অসম্ভব সুদর্শন এবং পিরি পি পৌরুষী দীপ্ত পুরুষ। তার সুঠাম দীর্ঘ দেহ, চওড়া কাঁধ আর তীক্ষ্ণ চোখের চাহনিতে মিশে আছে এক সহজাত নেতৃত্ব দেওয়ার ক্ষমতা। আজকের এই গুরুত্বপূর্ণ দিনে সুধীরের পরনে রয়েছে এক চমৎকার ও আভিজাত্যপূর্ণ সকালের সেই পোশাক, কয়লা কালো রঙের একটা সিল্কের কুর্তা পাঞ্জাবি যার বুকের বোতামগুলো সুনিপুণ নকশায় সাজানো। কালো রঙের এই পোশাকটা তার ফর্সা ও ধারালো চেহারার সাথে এক অদ্ভুত বৈপরত্য তৈরি করেছে। দুহাত বুকের উপর শক্ত করে ভাঁজ করে রাখা, যার কবজিতে জ্বলজ্বল করছে একটা দামি ও গর্জিয়াস ব্ল্যাক ডাল মেটালিক হাতঘড়ি, যা তার ব্যক্তিত্বের এক আধুনিক ও মার্জিত ছোঁয়া এনে দিয়েছে। সবচেয়ে আকর্ষণীয় হলো তার কাঁধের উপর জড়িয়ে থাকা দুধ সাদা রঙের কাশ্মীরি শালটি। ধবধবে সেই শালের পাড় জুড়ে রয়েছে লাল ও সোনালী সুতোর হালকা শুকনো হাতের কাজ।
কালো পাঞ্জাবির ওপর এই সাদা শালটি তার মধ্যে একাধারে এক গভীর রাজনৈতিক নেতা এবং অন্য ধারে এক মায়াবী রোমান্টিক পুরুষের প্রতিছবি ফুটিয়ে তুলেছে। মিটিংয়ের টেবিলে বসে যখন সে গভীর গলায় বিপক্ষ দলের চাল নিয়ে কথা বলছে, তখন তার সেই শান্ত কিন্তু কঠোর রূপ দেখে কারো সাধ্য নাই। তার অবাধ্য হয়, অথচ এই মানুষটাই যখন সকালে সেতুটিকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার সময় আলতো করে ধমক দিচ্ছিল, তখন তার চোখে ছিল অন্য এক নরম আলো। পার্টি অফিসের উত্তপ্ত মিটিং তখন সবেমাত্র শেষ হয়েছে। একে, একে সব নেতাকর্মীরা ফাইলপত্র গুছিয়ে রুম থেকে বেরিয়ে যাচ্ছে। সুধীর মির্জা তার চওড়া কাঁধের সাদা শালটা সামান্য ঠিক করে নিয়ে চেয়ারে হেলান দিয়ে বসলো। তার চোখে ক্লান্তি থাকলেও চেয়া চোয়ালে শক্ত ভাবটা এখনো কমেনি। সে হাতের ইশারায় তার সবচেয়ে বিশ্বস্ত রাজনৈতিক সহকর্মী আলভিকে রয়ে যেতে বলল। আলভি সুধীরের মনের ভাষা বোঝে। সে দরজাটা ভালো করে আটকে দিয়ে সুধীরের ঠিক সামনের চেয়ারটায় এসে বসলো। এবার শুরু হলো তাদের মধ্যকার সেই গভীর রোমাঞ্চকর এবং দরকারি কথোপকথন। সুধীর দুহাত বুকের উপর ভাঁজ করে টেবিলের দিকে সামান্য ঝুঁকে বসল। তার গভীর কণ্ঠস্বর পুরো শান্ত রুমে প্রতিধ্বনিত হলো। বিপক্ষ দল এবার যে চালটা চালছে আলভি, সেটা বেশ নোংরা। পেছনের বস্তিগুলোই ওরা টাকা ছড়াচ্ছে, আমাদের ভোট ব্যাংক ভাগায় ওদের মেইন টার্গেট। আলভি একটা দীর্ঘশ্বাস ফেলে পকেট থেকে একটা ডায়েরি বের করল। সুধীরের দিকে তাকিয়ে বলল, "আমিও খবর পেয়েছি ভাই। বিশেষ করে উত্তরপাড়ার দিকে ওরা বেশি অ্যাক্টিভ। আমাদের কিছু পুরনো ছেলেও নাকি ওদের সাথে গোপনে যোগাযোগ রাখছে। খবরটা পাকা।" সুধীরের ঠোঁটের কোণে এক চিলতে শীতল চতুর হাসি ফুটে উঠল। সে তার কবজির দামি কালো ঘড়িটার দিকে একবার তাকিয়ে শান্ত গলায় বলল, লোভী মানুষগুলোকে চিনে রাখা ভালো আলভি। ওদের পাতা ফাঁদে আমরা পা দেব না। ওরা যদি টাকা ছড়ায়, আমরা ছড়াবো আমাদের কাজ আর বিশ্বাস। কিন্তু এর বাইরেও একটা কাজ আছে। আলভি কিছুটা কৌতূহল নিয়ে ভ্রু কুঁচকে তাকালো। কি কথা? সুধীর এবার তার আসন ছেড়ে উঠে দাঁড়ালো। জানালার পাশে গিয়ে দাঁড়াতেই বাইরের দুপুরের চড়া রোদ এসে পড়ল তার কালো পাঞ্জাবি আর সাদা শালের উপর। সে বাইরে তাকিয়ে চড়া গলায় বলল, রাজনীতিতে মারামারি আমি পছন্দ করি না, তুই জানিস। কিন্তু ওরা যদি আমাদের মিছিলে বা কর্মীদের ওপর হাত তোলার চেষ্টা করে, তবে মির্জা বংশের রক্ত গরম হতে সময় লাগবে না। আলভি, ছেলেদের অ্যালার্ট রাখ। কোনো উস্কানিতে যেন কেউ পা না দেয়, কিন্তু আঘাত আসলে যেন পাল্টা জবাব দিতে ১ সেকেন্ডও দেরি না করে। আলভি উঠে দাঁড়িয়ে স সুধীরের পিঠে হাত রাখলো। পরম ভালোবাসায় বলল, "আপনি শান্ত থাকেন ভাই। মাঠের কাজ কিভাবে সামলাতে হয় সেটা আমার জানা আছে। আপনি শুধু আপনার স্পিচ আর মেইন লিডারদের মিটিংগুলো ফোকাস করুন। বাকিটা আমি আর আমাদের টিম দেখে নেব।" সুধীর একটু ঘুরে আলভির দিকে তাকালো। তার চোখের কঠোর ভাবটা এবার কিছুটা নরম হলো। সে মৃদু হেসে বলল, "তোর ওপর আমার ভরসা আছে বলেই আমি এখনো এতটা শান্ত আছি আলভি। কিন্তু সাবধানে থাকিস। এবারের নির্বাচনটা শুধু সুধীর মির্জার জয়-পরাজয় নয়, এটা আমাদের অস্তিত্বের লড়াই।" হেসে ছোট ঘরটায় বিকেলের নরম আলো এসে পড়েছে। কলেজ থেকে ফিরেই ফ্রেশ হয়ে ৪ বান্ধবী আড্ডার চেনা আসরও জমিয়েছে। বিছানার এক কোণে একটা নরম বালিশ হাঁটুর ওপর চেপে ধরে গভীর ভাবনায় ডুব দিয়েছে সে দুটি। তার চোখ দুটো এক অদ্ভুত মায়ায়। ঠোঁটের কোণে খোলা যাচ্ছে এক চিলতে খেলা চেনা মিষ্টি হাসি। সেই হাসির আড়ালে সে কোনো ভবনে ডুবে গেছে তা বোঝার দায় তাকে ঘিরে বসে আছে বাকি ৩ বান্ধবী। টিনা, দিনা আর মীরা। ওরা ৩ জন যেকোনো এক রহস্যময়ী মূর্তির মতো আপাদমস্তক পর্যবেক্ষণ করছে সে দুটিকে। ঘরের নীরবতা ভেঙে দিনা হঠাৎ ভ্রু কুঁচকে বলে উঠল, "কিরে মৌ, এভাবে এত গভীরভাবে কি ভাবছিস শুনি? আচ্ছা, তুই কোনোভাবে মনে, মনে তোর ওই রাশভারী নেতা সাহেবের সাথে সংসার সেরে ফেলেছিস না তো?" কথাটা বলেই দিনা নিজেই হো, হো শব্দে হেসে উঠল। টিনা আর মীরাও আলতো করে হাসল। বন্ধুদের হাসিতে সে দুটি কল্পনার জগৎ থেকে বাস্তবে আছাড় খেল। সে একরাশ রাগী দৃষ্টিতে দিনার দিকে তাকালো। গলার স্বর কিছুটা গভীর করার চেষ্টা করল। "মুখ সামলে কথা বল দিনা। কল্পনায় কেন সংসার করব? আমি তো উনার সাথে বাস্তবেই সংসার করতে চাই।" শেষের কথাটা বলার সময় সিঁদুতে নিজের অজান্তে গলাটা কেমন যেন একটু কেঁপে উঠল। বুকটা ধক করে উঠল। এক অজানা অনুভূতির দোলায় পরিস্থিতি সামাল দিতে মীরা চট করে প্রসঙ্গ বদলে বলল, "ধুর রাখ তোদের এসব প্রেম সংসারের গল্প।
দেখ কাল কিন্তু আমাদের একটা ইম্পোর্টেন্ট ক্লাস আছে। চল ফাঁকিবাজি না করে এখন একটু পড়তে বসি। দিনার সাথে প্রতিবাদী স্বরে হাত নেড়ে বলল, উহুম, এখন কোনো পড়াশোনা চলবে না। ফার্স্ট চিল, দেন পড়াশোনা। ঠিক তখনই ঘরের এক কোণে রাখা মীরার ফোনটা সশব্দে বেজে উঠল। ফোনের স্ক্রিনে কার যেন নাম তাকাতেই মীরার পুরো মুখে এক অদ্ভুত লজ্জার আভা ছড়িয়ে পড়ল। ঠোঁটের কোণে ফুটে উঠল চেনা হাসি। সে ফোনটা কানে চেপে দ্রুত পা ফেলে রুমের বারান্দার সাইডে সরে গেল। দিনা সেদিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলে আফসোসের সুরে বলল, "হায়রে কপাল! মীরার মতো এমন ঠান্ডা শান্ত মেয়ের কপালে পর্যন্ত এত কেয়ারিং বয়ফ্রেন্ড জুটে গেল। অথচ দেখ আমরা কত চঞ্চল আর কত মডার্ন, তবুও আজ পর্যন্ত লাইফে তেমন কেউই আসলো না। আর এই আর ২ জন এখন আর ২ জন ১ জন চাও বা আসলো তা শুধু ক্ষণিকের জন্য।" দিনার এই হাহাকার শুনে সেদুতি আর টিনা একসাথে চোখ বড়, বড় করে ওর দিকে তাকালো। সেদুতি কপালে হাত দিয়ে বলল, "বলিস কি দিনা, তোর কি আবারও ব্রেকআপ হয়ে গেছে?" দিনা একগাল দুঃখী মুখ করে বাধ্য মেয়ের মতো মাথা নাড়ল। যার মানে হ্যাঁ। গেছে। সে যদি এবার বালিশটা রেখে পাশে রেখে হেসে ফেলে বলল, "তোকে কে বলেছে ওভাবে প্রেম করতে? ২ দিনও তো টিকবে না তোর কোনো বয়ফ্রেন্ড।" দিনা বিছানায় ধপ করে শুয়ে পড়ে ছাদের দিকে তাকিয়ে বলল, "যাই হোক রে বাবা, আমার দ্বারা আর প্রেম-ট্রেম হবে না রে দোস্ত। এই প্রেমে বড্ড প্যারা যা সামলানো আমার মতো স্বাধীন মেয়ের পক্ষে একদম দায়।" তার কথা শুনে পুরো রুম আবার হাসির রোল পড়ে গেল। বাইরের আকাশের লালচে আভা তখন হোস্টেলের জানালায় এসে ছুঁয়ে গেছে। যেন সেজুতির মনের ভেতরের সুধীর মির্জার প্রতি জমে থাকা গভীর ভালোবাসাটাকে এক অদ্ভুত মায়ায় রাঙিয়ে দিচ্ছে। মীরার কলটা কেটে যেতেই ঘরের ভেতরে চঞ্চল আবহাওয়াটা যেন এক মুহূর্তে থমকে গেল। ফোনটা হাতে নিয়ে মীরা যখন বিছানায় এসে বসল, তখন তার মুখটা সমস্ত উজ্জ্বলতা উধাও। ফর্সা মুখটা কেমন যেন ফ্যাকাশে, ঠিক যেন এক টুকরো সাদা কাগজের মতো চূন হয়ে গেছে। টিনা গভীর উদ্বেগ নিয়ে মীরার দিকে এগিয়ে গেল। ওর হাতে দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে জিজ্ঞেস করল, "কিরে মীরা, তোর মুখটা হঠাৎ শুকিয়ে এমন চুন হয়ে গেল কেন? ইউ আর ওকে তো রে?" বন্ধুর মুখের সেই অস্বস্তি বাণী যেন মীরার ভেতরে জমে থাকা বাঁধটা এক নিমেষে ভেঙে দিল। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। চোখ বেয়ে অবাধ্য অশ্রুধারা নেমে এলো। সে ফুঁপিয়ে কান্নায় ভেঙে পড়ল। হঠাৎ মীরার এমন আকস্মিক আর বুকফাটা কান্না দেখে বাকি ৩ জন বান্ধবী একদম আহাম্মক বনে গেল। ঘরের সবচেয়ে সরল, শান্তশিষ্ট আর ধীর স্থির মেয়েটার জীবনে এমন কি ঝড় বয়ে গেল যে সে এভাবে ভেঙে পড়ল তা কারো মাথায় আসছিল না। সে যদি আর দেরি না করে মীরার পাশে এসে বসল। পরম মমতায় তার কাঁধে হাত রেখে নিজের চাদরের কোণ দিয়ে ওর চোখের জল মুছে দিতে নরম গলায় বলল, "কি হয়েছে দোস্ত? এভাবে কাঁদছিস কেন? আমাদের বল, একটু হালকা হ।" মীরা কোনমতে নিজের চোখের জল মুছে নিজেকে কিছুটা শান্ত করার চেষ্টা করল। কিন্তু বুক কাঁপানো দীর্ঘশ্বাস রুখতে না পেরে সে নিজেকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে উঠল। "মৌ, রা রাজ চলে যাচ্ছে রে। ও একেবারে আমেরিকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। ওখানেই নাকি ওর বাকি পড়াশোনা কমপ্লিট করবে। ও আমায় আগে কিচ্ছু বলেনি এই ব্যাপারে। আর একটা বারও জানতে দেয়নি। ওকে ছাড়া আমি কিভাবে থাকবো দোস্ত? আমি রাজকে ভীষণ ভালোবাসি রে, ভীষণ।" কথাটা শেষ করতেই মীরা আবার শব্দ করে ঠুকরে কেঁদে উঠল। তার কান্না যেন ঘরের দেয়ালগুলোতে এক বিষাদের সুর তুলে দিল। দিনা আলতো করে মীরার থুতনিতে হাত দিয়ে মুখটা উপরে তুলল। সান্ত্বনা দেওয়ার সুরে বলল, "ধুর পাগলি, এই সামান্য কারণে কেউ এভাবে কাঁদে? ও তো আর তোকে ছেড়ে হারিয়ে যাচ্ছে না। ও নিজের ক্যারিয়ার গড়তে যাচ্ছে, নিজের উজ্জ্বল ভবিষ্যৎ করতে যাচ্ছে। এতে তো তোর আরো বেশি খুশি হওয়া, গর্বিত হওয়া উচিত।" মীরা মাথা নেড়ে ব্যাকুল গলায় বলল, "আমি জানি টিনা, আমি সব বুঝি। কিন্তু ওর এই হুট করে চলে যাওয়ার কথা শুনে আমার বুকের ভেতরটা কেমন যেন খালি হয়ে যাচ্ছে। দম বন্ধ হয়ে আসছে আমার। আর আর ওর ফ্লাইট নাকি আজ বিকেল ৫ টায়। কি বিকেল ৫ টায়?" টিনা চমকে উঠে দেয়ালে ঘড়ির দিকে তাকালো। ঘড়ির কাঁটা তখন ৪টা বেজে ২০ মিনিটের ঘরে। টিনা চোখ বড়, বড় করে বলল, "৫টা তো প্রায় বেজে এলো রে। আর মাত্র ৪০ মিনিট বাকি।" এই কথা শুনে মীরার বুকটার ভেতরে আরো একবার দুমড়ে মুচড়ে গেল। সে আরো জোরে, আরো অসহায়ভাবে কেঁদে উঠল। সময় যেন বালুর মতো হাত থেকে ফসকে যাচ্ছে। সে যদি এবার একটা গভীর দীর্ঘশ্বাস ফেলল। তার নিজের মনের ভেতরে সুধীরের জন্যে যে গভীর মায়া আর ব্যাকুলতা লুকানো আছে তা থেকেই যেন সে
মীরার এই মুহূর্তের কষ্টটা অনুভব করতে পারল। সে মীরার দুহাত শক্ত করে চেপে ধরে গভীর আবেগঘন স্বরে বলতে লাগলো, "মীরা শান্ত হরে, ভালোবাসার মানুষটা হারিয়ে যাচ্ছে না। ও তো নিজের একটা আকাশ ছুঁতে যাচ্ছে। আর তুই তার জন্য মাত্র কটা বছর অপেক্ষা করতে পারবি না? শোন, মানুষ তার মনের গহীনে সত্যিকারের ভালোবাসাটাকে বাঁচিয়ে রাখার জন্য যুগ, যুগ ধরে এক জীবন পার করে দেয় নিঃশব্দে। সেখানে কয়েক বছর তো কেবল একটা ছোট্ট পরীক্ষা। এই দূরত্ব তোদের সুতোটাকে ছিঁড়ে ফেলবে না রে, বরং তোদের টানাকে আরো গভীর, আরো পবিত্র করবে। দূরে আকাশের তারাটাকে ছোঁয়া যায় না ঠিকই, কিন্তু তার আলো যেমন রাতকে আগলে রাখে, রাজের ভালোবাসাও তোকে সেভাবে আগলে রাখবে।" সে যদি একটা লম্বা শ্বাস ফেলে আবার ও বলল, "এখন বসে, বসে কাঁদলে শুধু এই শেষ মুহূর্তের অমূল্য সময়টুকুই নষ্ট হবে। চোখের জল মুছে উঠে দাঁড়া। চল, এখনই এয়ারপোর্টে যা। রাজের যাত্রাপথে শেষ বিদায়টুকু তোকে হাসি মুখেই দিতে হবে, যেন দূরে প্রবাসেও তোর ওই হাসি মুখটা ওনার বুকের ভেতর বেঁচে থাকে, সবচেয়ে বড় শক্তি হয়ে থাকে।" মীরাকে সান্ত্বনা দিতে দিনা আর তিনারও কোনো কমতি ছিল না। অবশেষে তাদের কথায় মীরা কিছুটা শান্ত হয়ে চোখের জল মুছে রেডি হতে নিজের রুমের দিকে পা বাড়ালো। কিন্তু যাওয়ার আগে হুট করে পিছে ফিরে দাঁড়িয়ে করুণ চোখে বলল, "আমার সাথে কিন্তু তোদের ৩ জনকেও যেতে হবে। আমি একা এই অবস্থায় রাজের সামনে দাঁড়াতে পারবো না রে।" কথাটা শুনতেই সেজুতি চমকে উঠে চোখ বড়, বড় করে তাকালো। "এই না, কি বলছিস? নেতা ভাই জানলে এবার জ্যান্ত আগুন ধরিয়ে দেবেন আমার ওপর। আজ কলেজে দেখলে না, সামনাসামনি কেমন কড়া হুমকি দিয়ে গেলেন। ইস! আমি তো শুধু এটাই আ ভেবে লজ্জায় মরে যাচ্ছি যে তিনি কোনোভাবে জেনে গেছেন সেদিন ওই বেনামি মেসেজগুলো আমি দিয়েছিলাম। আর উনার নির্বাচনী পোস্টারগুলো যে আমি ছিঁড়েছি সেটা ধরে ফেলেছেন।" সে যদি নিজের গালে হাত দিয়ে চোখ বন্ধ করে এক দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, "শুধু তাই নয় রে, সিসিটিভি ফুটেজে সেই ভিডিওও উনি দেখেছেন। তাও আবার একদম আমার সামনে। ছি, ছি, কি লজ্জা! উনার ছবিতে আমার ওই পাগলামি করে কিস করার ভিডিওটা উনার চোখে পড়েছে। না, আমি জাস্ট শেষ।" দিনা আর টিনা ধপ করে বিছানায় বসে পড়ে চোখ কপালে তুলল। দিনা চিৎকার করে বলে উঠল, "হোয়াট? কিভাবে জানলেন তিনি এসব? তুই উনার ছবিতে কিস করেছিস?" সে যদি অসহায়ভাবে মাথা নেড়ে বলল, "নেতা সাহেবের পক্ষে কি কোনো কিছু অসম্ভব নাকি? তিনি যা চান তা করেই ছাড়েন। লজ্জায় এখন উনার সামনে মুখ কিভাবে দেখাবো সেটাই ভাবছি। ভাগ্যিস এবার উনার হাতে গরম থাপ্পড় খেতে হয়নি। এখন যথাসম্ভব উনার নজর থেকে দূরে থাকতে হবে। জানি না কখন আবার রাগ উঠে উনার ওই শক্ত হাত দিয়ে আ এই আ লুতুপুতু গাল দুটোকে থাপ্পড় মেরে লাল বানিয়ে দেন। উম না ভাই, তোরাই যা। আমার সাহসে কুলাবে না বাপু।" কিন্তু মীরা আজ বড্ড নাছোড়বান্দা। সে সেদুতির হাত দুটো চেপে ধরে বলল, "না সেদুতি, তোকে আমাদের সাথে যেতেই হবে এয়ারপোর্টে। আমার এই কঠিন সময়ে তুই পাশে থাকবি না?" সেদুতি আবার মনে, মনে সুধীর মির্জার সেই গভীর চেহারা আর সাদা শালের আভিজাত্য মনে করে ভয়ে কেঁপে উঠল। প্লিজ মীরা, একটু বোঝার চেষ্টা কর না রে। কিছুদিন ধরে আমি এমনিতেই নেতা ভাইয়ের অনেক অবাধ্য হচ্ছি। উনি বকা দিলেও ভেতরে, ভেতরে আমায় ক্ষমা করে দিয়েছেন। কিন্তু যদি একই ভুল করি উনি সহ্য করবেন না।" নিজের নরম গালে হাত বুলিয়ে করুণ স্বরে বলল, "তুই কি সত্যিই চাস আমি উনার হাতের থাপ্পড় খাই?" কোনো উপায় না পেয়ে দিনা এবার একটু বুদ্ধি খাটিয়ে বলল, "আরে রাজি হয়ে যাও না মৌ। মেয়েটা এত করে বলছে। আর শোন, একটা আইডিয়া আছে। তুই যদি একটা হিজাব আর নেকাব পরে ঢেকে যাস, তাহলে কি আর তোর ওই নেতা সাহেবের বডিগার্ডরা বা তোকে খুঁজে চিনতে পারবে? আমাদের কলেজে হিসাব পড়া নিষিদ্ধ ঠিকই, কিন্তু কলেজের বাইরে অন্য কোথাও তো আর বাধা নেই। চল, ছদ্মবেশে চলে যাই।" সে যদি কিছুক্ষণ চিবুকে হাত দিয়ে ভাবল। মনের কোনো মনের এক কোণে সুধীরের ভয় থাকলেও অন্য কোণে বান্ধবীর জন্য ভালোবাসা আর একটু মুক্ত বাতাসে ঘোরার ইচ্ছাটাও উকি দিল। সে মাথা নেড়ে বলল, "ওকে, ডান, আমি যাবো। আমারও আর এভাবে হোস্টেলের ৪ দেওয়ালে বন্দি হয়ে থাকতে একদমই ভালো লাগে না। অন্তত এই উছিলায় একটু ঘোরা তো যাবে।" যেমন কথা তেমন কাজ। আজকে শেষ বিদায় জানাতে আর সময়ের সাথে পাল্লা দিতে ৪ বান্ধবী দ্রুত রেডি হতে গেল। সুধীর মির্জার চোখ ফাঁকি দিয়ে সেদুতির
এই হিজাব পরা মিশন কতটা সফল হবে তা কেবল সময়ই জানে। ৪ বান্ধবী দ্রুত তৈরি হয়ে হোস্টেলের গেট দিয়ে বের হতেই বিকেলে উত্তপ্ত বাতাস এসে তাদের ছুঁয়ে গেল। সে যদি তার ফর্সা মুখটা একখানা হিজাব আর নেকাবে এমনভাবে ঢেকে নিয়েছে যে শুধু তার হরিণীর মতো মায়াবী চোখ দুটো ছাড়া আর কিচ্ছু চেনার উপায় নেই। তবু তার বুকের ভেতর দুরু, দুরু কাঁপছে। যদি কোনোভাবে সুধীর মির্জার লোকজনের চোখে পড়ে যায় তাহলে দিনা চোখে পড়ে যায়। দিনা একটা চলন্ত সিএনজি অটোরিকশাকে এক হাতে থামিয়ে আ ৪ জন তড়িঘড়ি করে ভেতরে উঠতেই ড্রাইভার মামা জিজ্ঞেস করলেন, "কই যাবেন আপা?" মীরা অস্থির হয়ে ঘড়ির দিকে তাকিয়ে বলল, "মামা একটু দ্রুত শাহজালাল এয়ারপোর্ট চলেন। ৫ টায় ইন্টারন্যাশনাল ফ্লাইট। আমাদের ৪টা ৪০ এর মধ্যে পৌঁছাতে হবে। যেভাবে পারেন একটু তাড়াতাড়ি চালান।" ড্রাইভার মামা আয়নায় ওদের দিকে তাকিয়ে একবার দীর্ঘশ্বাস ফেলে বললেন, "আচ্ছা, রওনা তো দিলাম, কিন্তু এই বিকেলের টাইমে এয়ারপোর্টের রোডের জ্যামগুলোর কথা তো জানোই। ওরা তাও আল্লাহর নাম লইয়া চাপাইয়া যাইতাছি।" সিএনজি চলতে শুরু করলো। মীরা জানালার বাইরে তাকিয়ে ছটফট করছে। তার চোখ দিয়ে আবার নিঃশব্দে জল গড়িয়ে পড়ছে। সে যদি নেকাবের আড়াল থেকেই মীরার হাতটা শক্ত করে চেপে ধরে ভরসা দিল। তিনাও মীরাকে আগলে রাখলো। কিন্তু ভাগ্যের পরিহাস, সিএনজিটি যখন ফার্মগেট পার হয়ে মহাখালী ফ্লাইওভারের নিচে মূল রাস্তায় এসে পৌঁছালো, তখন চারপাশের গাড়ির হর্ন আর যান্ত্রিক কোলাহল কান পাতা দায়। সামনে তাকিয়ে ৪ বান্ধবী কলিজা শুকিয়ে গেল। বহুদূর পর্যন্ত গাড়ির দীর্ঘ সারি স্থির দাঁড়িয়ে আছে। একবারে নিরেট জমাট বাঁধা জ্যাম। ১ ইঞ্চি নড়ারও উপায় নেই। মীরা ঘড়ির দিকে তাকালো। ৪টা বেজে ৪৫ মিনিট, আর মাত্র ২৫ মিনিট বাকি। সে এবার সিএনজির ভেতরে ঠুকরে কেঁদে উঠল। "মৌ, আমি বোধহয় রাজকে আর শেষ দেখা করতে পারলাম না রে। ও চলে যাবে। আমি ওর মুখটা শেষবারের মতো একটু ছুঁয়ে দেখতে পারলাম না।" সেজুদির বুকটাও মীরার কষ্টে ফেটে যাচ্ছিল। সে সিএনজি পর্দাটা একটু সরিয়ে বাইরে তাকালো জ্যামের কারণে। চারপাশের মানুষ অতিষ্ঠ। ঠিক তখনই সিএনজির ঠিক ডান পাশে এসে থামল একটি রাজকীয় চকচকে কালো রঙের প্রোডো গাড়ি। সে গাড়ির সামনে এর বনেটে জ্বলজ্বল করছে একটা চেনা রাজনৈতিক দলের ছোট্ট পতাকা। গাড়ির পেছনের সিটে কালো গ্লাসটি পুরাটা নামানো, আর সেখানে অত্যন্ত গাম্ভীর্যের সাথে বসে আছেন আর কেউ নন, স্বয়ং মির্জা চৌধুরী। চৌধুরী পরনে সেই কয়লা কালো সিল্কের পাঞ্জাবির কাঁধের দুধসাদা কাশ্মীরি শালটি এই জ্যামের মাঝেও তার রাজকীয় রূপকে যেন এক অদ্ভুত আভিজাত্য দিচ্ছে। সে এক হাত জানালার বাইরে রেখে গভীর মুখে সামনের দিকে তাকিয়ে আলভির সাথে ফোনে কথা বলছিল। হুট করে সুধীর চত্বর ও তীক্ষ্ণ চোখ দুটো কেমন জানি এক সহজাত আকর্ষণে পাশের সিএনজিটার দিকে ঘুরে গেল। হিজাব আর নেকাবে ঢাকা সেঁদুতির পুরো মুখটা সুধীর দেখতে না পেলেও নেকাবের ওপর দিয়ে জেগে থাকা সেই মায়াবী ভয়ার্ত চোখ দুটো সুধীরের বড্ড চেনা। মানুষকে চিনে নিতে সুধীর মির্জা এক পলকের বেশি সময় লাগে না। সুধীর ফোনের কথা থামিয়ে দিল। তার চোখের চাহনি এক মুহূর্তের জন্য কঠোর থেকে তীব্র গভীর হয়ে উঠল। সে চোখ ছোট করে সেন্ডির ভেতরে সেই হিজাব পরা মেয়েটির দিকে তাকালো। সে যদি সুদীর্ঘভাবে তাকাতে দেখে ভয় একদম বরফ জমে হয়ে গেল। তার মনে হলো নেকাবের আড়ালে থাকা তার দ্রুতগতির হৃদস্পন্দন বুঝি সুধীর মির্জার বাইরে থেকে শুনতে পাচ্ছেন। সে চট করে সিএনজি পর্দাটা টেনে দিয়ে ভেতরের দিকে সেধিয়ে গেল। তার হাত-পা তখন ভয়ে কাঁপছে। হিজাব নেকাবের সেই ছদ্মবেশে আর সুধীর মির্জার তীক্ষ্ণ চোখ ফাঁকি দেয়া তার বান্ধবী অবশেষে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালো। কংক্রিটের বিশাল এয়ারপোর্টের টার্মিনালটায় হাজার মানুষের কোলাহল, কিন্তু সেই ভিড়ের মাঝেও সে যদি বুকটার ভেতরে ভয়ে দুরু, দুরু কাঁপছিল। তার পরনে একদম তার সাথে মানিয়ে নেওয়া নিখুঁত একটা পোশাক, যা তার স্নিগ্ধতাকে যেন আরো বাড়িয়ে দিয়েছে। কিন্তু সেই রূপ ঢাকা পড়েছে এক তীব্র আতঙ্কে। নিকাবটা গরমের জন্য খুলে একটা কালো সানগ্লাস পরেছে। চোখ কালো সানগ্লাসটা সে আরো একটু চেপে নাক বরাবর টেনে নিল। বারবার তার চোখজোড়া আশেপাশের ভিড়টা খতিয়ে দেখছে। মনে হচ্ছে এই বুঝি সুদূরের সিংহ লোকগুলো চারপাশ থেকে এসে তাকে ঘিরে ধরবে। এই ভয়াবহ বিপদের আশঙ্কায় তার বাকি বান্ধবী সবাই বোরকা পরে নিজেদের লুকিয়ে রেখেছে। কারণ সুধীরের লোক যদি তাদের একজনকে চিনে ফেলে, তবে সেজুতির আর কোনো রক্ষেই থাকবে না। তাদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে মীরা কান্নায় তার চোখ দুটা ফুলিয়ে
জবা ফুলের মতো লাল হয়ে গেছে। দেশ ছেড়ে চলে যাওয়া বয়ফ্রেন্ড রাজের হাত দুটো আঁকড়ে ধরে সে আবেগে আপ্লুত হয়ে কথা বলছে। রাজ পরম মায়ায় মীরার চোখের জল মুছিয়ে দিতে তাকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু তাদের ঠিক পাশে দাঁড়িয়ে রাজের বোন রিমা যে তাদেরই ক্লাসমেট। মীরার এই কান্না, এই আবেগ তার কাছে ভীষণ আদিক্ষেতা মনে হচ্ছে। সে চরম বিরক্তিতে মুখটা বাঁকিয়ে অন্যদিকে ঘুরে দাঁড়ালো। মীরাকে সে কোনোদিনই সহায় করতে পারে না। তার কিছুটা দূরে একটা ব্রেঞ্চ বসে গরম হাত দিয়ে বাতাস করছে বাকি ৩ বান্ধবী তাদের বোরকার ভেতরে গরমের দমে আটকে যাওয়ার জোগাড়। এমন সময় টিনা আলতো করে সেদুতির কাঁধে হাত রাখলো। পরম ভরসায় বলল, "একটু রিল্যাক্স করো সেদুতি। সুধীর ভাইয়ের লোকেরা এখন আসবে না। সামনে নির্বাচন। ওরা এখন ওইসব নিয়েই ব্যস্ত।" দিনার কথাই সেদুতি বুকের ভেতর আটকে থাকা তপ্ত নিঃশ্বাসটা ফুস করে ছেড়ে দিল। যেন কিছুটা স্বস্তি পেল। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ এলো। রাজের এবার ফ্লাইটে ওঠার পালা। এতক্ষণ বসে থাকা ৩ বান্ধবী এবার উঠে দাঁড়ালো। রাজের রাজ সবার দিকে তাকিয়ে হাত নেড়ে বিদায় জানিয়ে বিমানের দিকে এগিয়ে গেল। রাজ চোখে আড়াল হতেই মীরার কান্নার বেগ যেন আরো বেড়ে গেল। টিনা এগিয়ে গিয়ে মীরার কাঁধে হাত রেখে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো। ঠিক তখনই রিমার আধুনিক ওয়েস্টার্ন জুতো জোড়া খটখট শব্দে মীরার সামনে এসে থামলো। কোমরে দুহাত গুজে ঠোঁটে এক চিলতে বিষাক্ত হাসি ফুটিয়ে রিমা বলল, "আমি আগেই সাবধান করেছিলাম মীরা, ভাইয়াকে ভুলে যাও। তুমি ভাবলে কি করে যে ভাইয়ার মতো একটা ছেলে তোমার মতো গেয়ে মেয়ের গ্রামের মেয়েকে ভালোবাসবে? ও তো শুধু আবেগে গা ভাসিয়ে টাইম পাস করেছে। পড়াশোনা শেষ করে যখন ক্যারিয়ার গড়ে ফিরবে তখন দেখবে ও তোমাকে চিনতেই পারছে না।" মীরার ভেতরের কান্নাটা হঠাৎ করে যেন নিস্তব্ধ হয়ে গেল। সে চোখের জল মুছে সোজা হয়ে দাঁড়ালো। মীরার চোখের দিকে তাকিয়ে তীব্র আত্মবিশ্বাসে বলল, "না, তুমি ভুল বলছো রিমা। রাজ আমাকে সত্যিই ভালোবাসে। ও কখনো আমার সাথে এমন করবে না।" রিমা এক পা এগিয়ে মীরার দিকে একটু ঝুঁকে পড়ল। তার চোখ দুটো রাগে জ্বলছে। ফিসফিসিয়ে অথচ চাবুকের মতো স্বরে বলল, "সেটা সময় হলেই দেখা যাবে। ঠিক ৩ বছর পর রাজ ভাইয়ার মতো ছেলে যখন আমেরিকার বাতাসে বুক মেলাবে, তোমার এই ভাঙা পিরিতির কথা তার মনেও থাকবে না। নিজেকে আয়নায় দেখেছো কখনো? রূপ নেই, গুণের বালাই নেই, ব্যাকগ্রাউন্ড বলতে এক আজগরা আজপাড়া গা। কোন সাহসে তুমি রাজকে নিজের ভাবো?" মুখ সামলে কথা বলো রিমা। সেজুতির ধাঁধালো ধারালো কণ্ঠস্বরে রিমা চমকে তাকালো সেজুতির দিকে। এসে মীরার পাশে দাঁড়ালো। চোখ তার এখনো কালো সানগ্লাস, কিন্তু ভেতরের আগুনটা স্পষ্ট। সেজুতি শান্ত অথচ দৃঢ় গলায় বলল, "কাউকে ছোট করলেই নিজে বড় হওয়া যায় না মীরা। গ্রামের মেয়ে হতে পারে, কিন্তু ওর মনটা তোমার মতো সস্তা আর অহংকারী নয়। রাজ কাকে ভালোবাসবে সেটা রাজের ব্যাপার। তোমার মতো একটা হিংসুটে মেয়ের সেখানে নাক গলানোর কোনো অধিকার নেই।" রিমা এবার অপমানে ফেটে পড়ল। সেজুতির আপাদমস্তক দেখে নিয়ে শিশিয়ে উঠল। ওহ! এবার এতিম মেয়ে এসেছেন বান্ধবীর হয়ে ওকালতি করতে। নিজের তো বাবা নেই। চাচাদের দয়ায় তাদের ফেলে যাওয়া টুকরোই বেঁচে আছিস। তুই আবার বড়, বড় কথা বলছিস কোন সাহসে? তোর মুখে এসব নেতিবাক্য মানায় না রে। রিমার প্রতিটা শব্দ তীরের মতো এসে সেদুতির বুকে বিঁধল। বাবা নেই, চাচাদের দয়া, এই নির্মম সত্যগুলো তার ভেতরের ক্ষতটাকে এক নিমেষে রক্তাক্ত করে দিল। সানগ্লাসের আড়ালে সেদুতির চোখ দুটো নোনা জলে টলটল করে উঠল। অভিমানে কষ্টে তার গলা বুঝে এলো। ঠিক তখনই দিনা আর সহায় করতে পারল না। সে রিমার দিকে এগিয়ে এসে চেঁচিয়ে বলল, "মুখ বন্ধ কর রিমা। তুই জানিস তুই কাকে এভাবে অপমান করছিস? ও কে? তুই জানিস?" রিমা ঠোঁট উল্টে দিনাকেও থামিয়ে দিল। তুই কেন ওকালতি তুই আর ওকালতি করতে আসিস না দিনা। চোরের সাক্ষী উম গার কাটা। তোদের সবার স্ট্যান্ড আমি খুব ভালো করেই জানি। ঠিক তখনই তখন করে হঠাৎ এয়ারপোর্টের চত্বর জুড়ে একটা তীব্র গুঞ্জন শুরু হলো। চারপাশের সাধারণ মানুষ, যাত্রী, সিকিউরিটি সবাই যেন এক জায়গায় জড়ো হতে শুরু করেছে। ডজন খানেক কালো কোট পরে আ বডিগার্ড, এয়ারপোর্টে পুলিশ আর বিশাল এক নিরাপত্তা বাহিনী কর্ডন তৈরি করে এগিয়ে আসছে। দৃশ্যটা দেখেই বোঝা যায় দেশ-বিদেশের কোনো বিশাল সেলিব্রিটি বা ভিভিআইপি পা রেখেছে এই চত্বরে। চারপাশের এই হুলস্থুল চিৎকার কোনো কিছুই সেজুতির কানে পৌঁছালো না। রিমার দেওয়া অপমান ঘায়ে সে তখনো নীল হয়ে আছে। লজ্জায় আর কষ্টে সে মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে রইল। তার চোখে এক ফোঁটা
জল অলক্ষ্যে গড়িয়ে পড়ল গাল বেয়ে। কিন্তু রিমা যে এতক্ষণ সেজুতিকে একনাগাড়ে কটু কথা শোনাচ্ছিল, সে হঠাৎ হাঁ করে তাকিয়ে রইল সামনের দিকে। তার চোখ দুটো যেন কপাল ছুঁয়ে। শুধু রিমা নয়, ৩ বান্ধবীসহ আশেপাশের শত, শত মানুষ এখন সেদিকে তাকিয়ে ভিড় ঠেলে। যিনি আসছেন তাকে দেখে যে কারো চোখ ধাঁধিয়ে যেতে পারে। পরনে নিখুঁত ব্ল্যাক স্যুট, চোখে ডার্ক সানগ্লাস আর ব্ল্যাক ব্রাশ করা চুল। তার প্রতিটা পদক্ষেপের মধ্যে মিশে আছে এক রাজকীয় অভিজাত্য আর অদম্য পুরুষালী হিমিলটন লুক। তাকে ঘিরে রয়েছে একঝাঁক সাংবাদিক ক্যামেরার ফ্ল্যাশ লাইটের আলোয় চারপাশ যেন ঝলসে উঠেছে। রিমা খুশিতে গদগদ হয়ে নিজের গালে হাত দিয়ে প্রায় আর্তনাদ করে উঠল। ওমা, আমার ক্রাশ শাফিন মির্জা! তাকে সরাসরি দেখতে পাচ্ছি। আমার আজ কি ভাগ্য! সাংবাদিকরা একের পর এক প্রশ্ন ছুড়ছেন, "মিস্টার শাফিন, এই আকস্মিক সফরের কারণ কি? আপনি কি নতুন কোনো প্রজেক্টের জন্য এলেন?" কিন্তু শাফিনের সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই। এই হাজারো মানুষের ভিড়ে সাংবাদিকদের শোরগোল আর ক্যামেরার ফ্ল্যাশের মাঝেও তার তীক্ষ্ণ চোখজোড়া চারপাশে খুঁজে বেড়াচ্ছিল। অবশেষে তার চোখ গিয়ে থামল কিছুটা দূরে। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা সেই চেনা অবয়বটার ওপর। সানগ্লাস পরে থাকলেও শাফিনের চিনতে এক মুহূর্তও ভুল হলো না। সে নিশ্চিত হতে চাইল এই কি সেই মেয়েটি? সবাইকে অবাক করে দিয়ে বডিগার্ডদের ইশারা দিয়ে থামিয়ে সাফিন মির্জা সরাসরি হেঁটে আসতে লাগলেন সেজুতির দিকে। সেজুতির কান্নারত চোখ দুটো চারপাশের তীব্র গুঞ্জন আর ক্যামেরার ফ্ল্যাশের শব্দে হঠাৎ তাকালো। কিন্তু সামনের মানুষটিকে দেখা মাত্রই তার পায়ের নিচের মাটিটা যেন দপ করে সরে গেল। পুরো পৃথিবীটা যেন এক সেকেন্ডের জন্য থমকে দাঁড়িয়েছে ভয়ে আতঙ্কে। বুকটা ধড়ফড় করে উঠল। গলা শুকিয়ে কাঠ সাফিন মির্জা তার নিজের আপন বড় ভাই। সাফিন আর মুখটা দেখার আগেই সে দুটি ঝড়ের বেগে উল্টো ঘুরে গেল। এক মুহূর্ত না দাঁড়িয়ে সেখান থেকে দ্রুত পায়ে যাওয়ার জন্য হস্তদস্ত হয়ে পা বাড়ালো। কিন্তু মাত্র ২ কদম এগোতেই পিছন থেকে একটা চেনা কণ্ঠস্বর ভেসে এলো, "বুনু।" এই একটা মাত্র ডাকে সেজুতির আত্মা কেঁপে উঠল। সে আরো জোরে অ্যা পা চালিয়ে পালাতে চাইল, কিন্তু শেষ রক্ষা হলো না। পেছনে বিশাল ভিড় আর সাংবাদিকদের ক্যামেরা উপেক্ষা করে শাফিন প্রায় দৌড়ে এসে তাকে ধরে ফেলল। শক্ত করে আগলে ধরল সেদুতির ২ কাঁধ। শাফিনের চোখে মুখে তখন রাজ্যের বিস্ময় আর উদ্বেগ। "বনু, কি হয়েছে তোর? পালাচ্ছিলিস কেন এভাবে?" সেদুতি শুকনো মুখে জোরপূর্বক একটু হাসার চেষ্টা করল। আমতা, আমতা করে কোনমতে বলল, ও না তো ভাইয়া। আমি আসলে মানে তোমাকে হঠাৎ এভাবে দেখে নার্ভাস হয়ে গিয়েছিলাম আরকি।" সাফিন বোনের এমন কাণ্ড দেখে ঠোঁটের কোণে মায়াবী মুচকি হাসি হাসল। আদুরে গলায় বলল, "ভাইয়াকে রিসিভ করতে এসেছিস, ভালো কথা। তাই বলে এভাবে পালাতে হবে? মানলাম অনেকদিন পর দেখা। তাই বলে নিজের ভাইকেই পর করে দিলি।" সাফিনের সেই কথায় সেদুতির বুক যেন মস্ত বড় একটা বোঝার পাথর নেমে গেল মনে। আল্লাহর দরবারে লাখো শুকরিয়া জানালো সে। যাক, বাঁচা গেল। তার ভাই ভেবেছে সে বুঝি বান্ধবীদের সাথে করে তাকেই সারপ্রাইজ দিতে এয়ারপোর্টে এসেছে। সেদুতি মনে, মনে ভাবল, যাক, এবার যদি সুধীর ভাইয়ের নেতা ভাই কোনো লোক আমাদের এই গাড়িতে দেখেও ফেলে, তবে ভাববে আমি শাফিন ভাইয়াকে নিতে এসেছিলাম। কোনো সন্দেহ করবে না। ভয়টা কেটে যেতেই সে যদি এসে নিজেকে শান্ত করলো। এবার ভালো করে ভাইয়ের মুখের দিকে তাকালো। বিদেশের মাটিতে থাকার কারণে সাফিন যেন আগের চেয়েও অনেক বেশি সুন্দর আর হ্যান্ডসাম হয়ে গেছে। অবশ্য হবেই না বা কেন? সে যে এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় ক্রাশ আর হার্ট থ্রব সিঙ্গার। সব মেয়েরাই তার জন্য পাগল। ভাইয়ের দিকে তাকিয়ে থাকতে, থাকতে সেতুটির মনে হঠাৎ এক অদ্ভুত প্রশ্ন উঁকে দিল। তার নিজের আপন ভাই বেশি সুন্দর, নাকি তার সেই নেতা ভাই যাকে সে নিজের মন প্রাণ দিয়ে পছন্দ করে? কিছুক্ষণ নিজের মনের ভেতর এক মিষ্টি যুদ্ধ চালালো সে। এরপর মনে, মনে সিদ্ধান্ত নিল দুজনই অসম্ভব সুন্দর, মির্জা বাড়ির ছেলে বলে কথা। দুজনেরই রাজপুত্রের মতো। সেজুতিকে এভাবে একনাগাড়ে চুপ করে থাকতে দেখে সাফিন ভ্রু কুঁচকে ফেলল। বোনের গাল দুটো আলতো করে শুয়ে বলল, "কি হলো বনু? এত কি ভাবছিস একমনে?" কথাটা বলেই সাফিন আরেকটু ঝুঁকে সেজুতির মুখের দিকে তাকালো। সানগ্লাসের আড়ালে গোলে চোখের কোণে জমে থাকা নোনা জলটা তার তীক্ষ্ণ চোখে ধরা পড়ে গেল। সাফিনের কণ্ঠস্বর এক নিমেষে কঠিন হয়ে উঠল। "বনু, তুই কেঁদেছিস? কে তোকে কষ্ট দিয়েছে? বল, কার এত বড় সাহস যে আমার বোনের চোখে পানি আনে? তুই শুধু নামটা বল, আমি
এই এয়ারপোর্টেই তাকে শেষ করে দেব। ভাইয়ের এই বুক ভরা ভালোবাসা আর শাসন মেশানো কণ্ঠটা শোনা মাত্রই সেঁদুতির ভেতরে সব বাঁধ ভেঙে গেল। রিমার দেওয়া একটু আগে সেই নির্মম অপমান, এতিম হওয়ার কষ্ট আর সুধীরের তাড়া খেয়ে বেড়ানোর সব ভয় এক হয়ে তার বুকে আছড়ে পড়ল। সে আর নিজেকে সামলাতে পারল না। আবেগে আপ্লুত হয়ে ২ হাত শক্ত করে নিজের ভাইকে জড়িয়ে ধরল। ভাইয়ের চওড়া বুকে মুখ লুকিয়ে সেঁদুতি এবার ফুঁপিয়ে কেঁদে উঠল। রিমার বুকের ভেতরটা তখন ভয়ে শুকিয়ে কাঠ। সে শুকনো এক ঢোক গিলল। তার স্বপ্নের ক্রাশ খোদ সাফিন মির্জা যে এই এতিম মেয়েটার আপন বড় ভাই, তা যদি সে আগে জানতো তবে কি আর নিজের পায়ে নিজে কুড়াল মারতো? সে তো শুধু জানতো সেঁদুতির বাবা নেই, চাচাদের আশ্রয়ে মানুষ। সে যে মির্জা বাড়ির একমাত্র রাজকন্যা তা তো রিমার ধারণারও বাইরে ছিল। এখন সেঁদুতি যদি তার ভাইকে সব বলে দেয় তবে রিমার কপালে যে কি দুর্ভোগ আছে তা ভেবেই তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। তবে রিমার মনে একটা খটকা থেকেই গেল। মির্জা বাড়ির মেয়ে হয়েও সেতুতি কেন বাড়ির বাইরে সাধারণত একটা হোস্টেলে থাকে? আসলে শাফিন মির্জা শুধু দেশের সবচেয়ে আ বিখ্যাত সিঙ্গার আর সেলিব্রিটি নয়, তার ক্ষমতার প্রভাবও আকাশচুম্বী। হাজারো মেয়ের স্বপ্নের পুরুষ সে। সেঁদুতির ছোটবেলায় যখন বাবা মারা যান, তখন থেকেই এই বড় ভাই তাকে বাবার অভাব বুঝতে দেননি। মায়ের মতো আদর করে বাবার মতন শাসন দিয়ে আগলে রেখেছিল। কিন্তু সাফিনা যখন নিজের ক্যারিয়ার গড়তে বিদেশে চলে যায়, সে যুতি তখন বড্ড একা হয়ে পড়েছিল। অবশ্য বড় ভাই চলে যাওয়ার পর চাচাতো ভাই সুধীর যে তাকে আদর করত না তা নয়। সুধীরের সেই কঠোরতা আর কড়া শাসনের আড়ালে যে কতখানি ভালোবাসা লুকিয়ে আছে তা সে যুতি খুব ভালো করেই জানে। আর জানে বলেই সুধীরের মতো কড়া নিয়ম-কানুন সে কোনোদিন অমান্য করেনি। মুখ বুজে মেনে নিয়েছে মির্জা বাড়ির একমাত্র আদরের রচনাকে কেউ ভালো না বেসে কি থাকতে পারে? কিন্তু এই এত ভালোবাসার মাঝেও একটা মস্ত বড় অশান্তি ছিল। বড় আম্মু অর্থাৎ সুধীরের নিজের মা এই একটা মানুষ কেন জানে সে জ্যোতিকে ১ম থেকেই প্রচন্ড অবহেলা আর অবজ্ঞা করে এসেছেন। তার এই নির্মম দূরত্বের কারণে সে যদি আজও খুঁজে পান না। এদিকে এয়ারপোর্টের চত্বরে তখন পরিস্থিতি আরো থমথমে। সাবিনের পার্সোনাল গার্ডরা এসে তার পাশ থেকে কর্ডন করে ঘিরে ধরেছে। পুলিশ বাহিনী অনেক কষ্টে ধাক্কাধাক্কি করে সাংবাদিকদের পেছনে সরালো, কিন্তু উৎসুক মানুষের ভিড় ক্ষণে ক্ষণে বেড়েই চলেছে। পরিস্থিতি বেগতিক দেখে সাফিন আর বডিগার্ডদের চোখের ইশারা দিল। ইশারা পেয়ে তারা গাড়ির চারপাশের ভিড় ঠেলে রাস্তা ফাঁকা করতে লাগলো। পুরো এয়ারপোর্ট তখন শুধু মানুষের মাথা। কেউ দূর থেকে ভিডিও করছে, কেউ আবার ফেসবুকে লাইভ করছে, কিন্তু সাফিনের সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই। সে আপাতত ব্যস্ত তার কলিজার টুকরো বোনকে নিরাপদে গাড়ি পর্যন্ত পৌঁছে দিতে। ভিড়ের মাঝে কোনো পরপুরুষের সামান্য স্পর্শ যেন বোনের গায়ে না লাগে, সেজন্য সে দুটিকে নিজের চওড়া বুকের আড়ালে রেখে হাঁটতে লাগলো সাফিন। তাদের পিছু পিছু আসছিল ৩ বান্ধবী। মীরা তখনও রাজের চলে যাওয়ার শোকে কাতর হয়ে ফুঁপিয়ে কাঁদছে। দিনা ও সেজুতির দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। গভীর আশ্বস্ত স্বরে বলল, "ইসরে! আমাদের যদি এমন একটা বড় ভাই থাকতো যে সব বিপদ-আপদ থেকে এভাবে বুক টেনে রক্ষা করতো। আসলে একজন বড় ভাই থাকা যে কত বড় নিয়ামত, যার নেই সে ছাড়া এই মর্ম কেউ বুঝবে না। যেমন আমরা বুঝছি।" আফসোস করতে করতে তারা সেতুতির গাড়ির দিকে এগোতে লাগলো। আর মীরা এতক্ষণে অহংকার মাটিতে পা না পড়া মেয়েটা এখন ভয়ে আতঙ্কে এক কোণায় গুটিয়ে গেছে। সেতুতির ভাইয়ের ক্ষমতার দাপট দেখে সে যেন নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছে। বড় ভাইয়ের বুকের ওমে মিশে থাকা সেজুতি, রিমার এই অসহায়ত্ব অবস্থা আর বান্ধবীদের আফসোস সবকিছু গভীরভাবে অনুভব করতে পারল। ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলবে আর ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।